শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে সেমিকন্ডাক্টর ডিভাইসটা স্টার্ট করব। সেমিকন্ডাক্টর ডিভাইসটা ঘটনাটা শোনা আগে। ঘটনাটা হলো, সেমিকন্ডাক্টর এমন একটা জিনিস না যেটা আসার পর থেকে তুমি বলতে পারো ইলেকট্রিক সার্কিটের যে জগৎটা সেখানটাতে একটা পুরো রিভলিউশন চলে এলো। এর আগে অবধি রেজিস্ট্যান্স ইউজ করা হতো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গাতে, যেইগুলোকে আমরা বলি ওহমিক কন্ডাক্টার্স, যারা ভি ইকুয়াল টু আইআরটাকে মেনে চলে। তাদের জন্য যে গ্রাফটা পাওয়া যায় ভি ভার্সেস আইয়ের যে গ্রাফটা, সেটা একদম পুরো স্ট্রেট লাইন আসে, এগুলো ওহমিক কন্ডাক্টার। এই সমস্ত কন্ডাক্টারগুলো যখন ছিল তখন এদের মধ্যে প্রবলেম এটা ছিল যে যখনই আমি কিছু বেশি পরিমাণ কারেন্ট তাকে দিতে যেতাম তখনই এদের মধ্যে হিট প্রচুর জেনারেট হতো। তুই ভেবে দেখো, যখন সুপার কম্পিউটার, ওই সময় সুপার কম্পিউটার কেন, তার আগেও যে কম্পিউটারগুলো এসেছিল প্রথমের দিকের, কিংবা ওই আইবিএমের একটা তোমার 1 GB মেমোরি স্টোরেজের একটা জায়গা তৈরি করেছিল, যেটাকে তুলতে গেলে তোমার ট্রাক নিয়ে আসতে হবে, শুধু 1 GB হয়তো সে ডেটা স্টোর করতে পারবে। তো এই লেভেলের সেই সময় সার্কিটগুলো বড় হতো, এবং বড় হওয়ার সবচেয়ে বড় কারণ এটাই ছিল যে যখন আমি সার্কিটকে তৈরি করতে যাচ্ছি সেইখানে যা কিছু অ্যাপ্লায়েন্সেস আমাকে ইউজ করতে হচ্ছে, সে তার মধ্যে রেজিস্ট্যান্স বা ওয়্যারস এইগুলো চলে আসছে। আর সেই ক্ষেত্রে যখন আমি বেশি পরিমাণের কারেন্ট সাপ্লাই করছি তখন হিউজ অ্যামাউন্টের হিট প্রডিউসড হচ্ছে। যদি কোনো একটা সার্কিটে বিশাল অ্যামাউন্টের হিট প্রডিউস হয় সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। এসছে এসছে, কিছু করার নেই। এবার দেখো, যেই মুহূর্তে আমি বিশাল পরিমাণের হিট কোথাও প্রডিউস করে ফেলবো না, সেই ক্ষেত্রে পুরো সার্কিটটা নষ্ট হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা হলো এটাই যে তোমাকে সেই হিটটাকে রিডিউস করানোর জন্য একটা কিছু কুলিং ফাংশন তৈরি করে রাখতে হবে, যেটা দেখবে এখনও হয় যে কম্পিউটার বা ল্যাপটপের যে সিপিইউর পোর্শনটা, ওখানে একটা ফ্যান সেট করা থাকে, যেই ফ্যানটা ওই গরম হাওয়াটাকে বাইরে বের করে। তো এই যে সিস্টেমটা আমরা তৈরি করলাম তার জন্য তোমার কারেন্ট বেশি পরিমাণে কনজামশন হচ্ছে। এখন তুমি একটা কিছু ছোট্ট একটা সার্কিট, বা ধরো আমি বললাম ওই 1 GB যে ডেটা স্টোরেজ ডিভাইসটা, সেই ইউনিটটা, ওটাকে রান করাতে গেলে তোমাকে একটা হিউজ অ্যামাউন্টের কারেন্ট সাপ্লাই করতে হচ্ছে। আর যদি খুব বেশি পরিমাণে কারেন্ট মানে হিট প্রডিউসড হয়, সেই ক্ষেত্রে এটাও হতে পারে তোমার সেই পুরো সার্কিটটার কোনো একটা পোর্শন জ্বলে গেল, সেই ক্ষেত্রে সেই ডেটাগুলো হতে পারে পুরো ইরেজ হয়ে গেল, তাও হতে পারে। একটা বিশাল সমস্যার সিচুয়েশন ছিল সেই সময়। এরপরে একটা যুগ এলো, যেই যুগটাতে সেমিকন্ডাক্টর ডিভাইস বলে কিছু জিনিস এলো। প্রথমে মানুষ জানলো যে সেমিকন্ডাক্টরটা কি, এবং তার আগে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল সম্বন্ধে তারা জানলো। এবং যখন এই সেমিকন্ডাক্টর চলে এলো তখন একটা পুরো রিভলিউশন ক্রিয়েট হয়ে গেল। এবং তুমি ভেবে দেখো, আজকে অনেক রকম গ্যাজেট তোমরা পেতে পারো। মোবাইল ফোন তো একটা বিশাল বড় রকমের গ্যাজেট, ল্যাপটপ, কম্পিউটার বা এটসেট্রা যা কিছু তোমরা ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করো, আজকে থেকে যদি আমি তোমাকে বলি যে খুব বেশি না, ওই 30, 40, 50 বছর আগে যাও, 40 বছরে তুমি আগে চলে যাও, কিংবা 50 বছর, সেই সময় এত গ্যাজেট ছিল কোথায়? এমন নয় যে সেই সময় মানুষ কম্পিউটার সম্বন্ধে জানতে পারে না, তখনও কম্পিউটার সম্বন্ধে তারা জানতো, কোডিংয়ের কনসেপ্ট তখনও তাদের মধ্যে চলে এসছে, কিন্তু তার সত্ত্বেও এত গ্যাজেট সেই সময় তারা তৈরি করতে পারেনি। এবার কারণটাই হলো একটাই, আজকে মোবাইল ফোনটা পুরো ডিপেন্ড করছে সেমিকন্ডাক্টর ডিভাইসের ওপরে। যদি ওটা না হতো তাহলে একটা মোবাইল ফোন হতে পারে একটা এরকম বড় সাইজের হতো, তো তোমাকে একটা লোককে রাখতে হতো যে শুধুমাত্র কাঁধে করে মোবাইল ফোন নিয়ে যাবে তোমার সঙ্গে, ওটা করা সম্ভব হচ্ছিল না। আর যেই কারণে সেই সময় যে ফোনগুলো এসেছে সেটা ল্যান্ডলাইন ফোন, যেই ফোনটা ওয়্যারের মাধ্যমে কানেক্ট হতো এবং তুমি কথা বলতে পারতে ফোনে, এবং তার সাইজ যথেষ্ট বড় হতো। ধীরে ধীরে যখন এই সেমিকন্ডাক্টর জিনিসটা চলে এলো তখন সেটা সার্কিটের একটা বড় ভলিউমকে রিডিউস করতে পারলো। কারণ একটা ছোট্ট জিনিস একটা বড় জিনিসের কাজ তৈরি করে ফেলতে পারলো। এবং তার থেকেও ইম্পর্টেন্ট হলো, যেটা আমরা শিখবো যে জানবো যে কোন ডিভাইসটা পার্টিকুলারলি এই কাজটা করতে পেরেছিল সব থেকে ভালোভাবে, সেটা হলো ট্রানজিস্টার। এখন যে ট্রানজিস্টার ইউজ করা হয় কিংবা ডায়োড ফায়োড দিয়ে ইউজ করা হয়, ট্রানজিস্টার অ্যাকচুয়ালি ট্রায়োড। কেন ট্রায়োড সেটা বলবো, কেন ট্রায়োড হয়। তো এই ট্রানজিস্টারের মধ্যে কী করা হয়, যখন ইউজ করলো তখন কম্পিউটার বলো কিংবা তুমি মোবাইল ফোনস বলো, যে কোনো সার্কিট বলো, সেইগুলো অনেক ছোট হয়ে গেল, কারণ একটা ছোট্ট জিনিস একটা বড় জিনিসের কাজকে সে করে ফেলতে পারলো। এখন এদের মধ্যে এটা হয় যে যত ভোল্টেজকে ইনক্রিজ করছি বা কারেন্টকে ইনক্রিজ করছি, সেই ক্ষেত্রে এদের যে গ্রাফটাকে পাওয়া যায়, সেই গ্রাফটা যদি আমি বলি যে ভিআই ক্যারেক্টারিস্টিক গ্রাফ একটা নর্মাল রেজিস্টারের ক্ষেত্রে সেটা এরকম ধরে আসতো, কিন্তু এদের ক্ষেত্রে সেটা আসে না। এদের ক্ষেত্রে এই টাইপের গ্রাফ পাওয়া যায়, এরকম টাইপের গ্রাফ পাওয়া যায় এদের ক্ষেত্রে।
তো যেখানে একটা পার্টিকুলার ভোল্টেজে অনেক বেশি পরিমাণ কারেন্ট শো করতে পারে, যেটা নর্মালি যদি আমি কোনো একটা কন্ডাক্টরকে দিই তার ক্ষেত্রে সম্ভব নয়। তো যেহেতু সেটা করতে পারি, তার মানে কম সাপ্লাই দিয়ে বেশি পরিমাণ আউটপুট পাওয়ার ক্ষমতা সম্পন্ন একটা কিছু আমি তৈরি করতে পারলাম। তো প্রথমে আমাকে দেখতে হবে তাহলে সেমিকন্ডাক্টর জিনিসটা আসছে কি, বা মেটেরিয়ালটা কি। মেটেরিয়াল অনেক কিছু হয়, সিলিকন হয়, ফসফরাস হয়, আর্সেনিক হয়, জার্মেনিয়াম হয়, এদেরকেই মেনলি ইউজ করা হয়। এখন সেমিকন্ডাক্টর যখন পড়তে যাবে তার আগে তোমায় কিছু জিনিস জানতে হবে, যে এনার্জি লেভেলস। এনার্জি লেভেল জিনিসটা কি? আমি জানি যে যখনই কারেন্ট কেউ ট্রান্সপোর্ট করে, সে ট্রান্সপোর্ট এই কারণেই করতে পারে, আর তার কারণ হলো যে তার মধ্যে ফ্রি ইলেকট্রনস পাওয়া যায়। এখন মাথায় কোয়েশ্চেন আছে যে ফ্রি ইলেকট্রনটা কী জিনিস? ফ্রি ইলেকট্রন হলো যে যদি আমি বলি যে একটা কোনো অ্যাটম আছে, সেই অ্যাটমটার সারাউন্ডিংয়ে যে অরবিটগুলোকে তুমি দেখতে পাবে, সেই অরবিটে ইলেকট্রন রোটেট করবে এরকমভাবে, ইলেকট্রন মুভ করছে। কিছু কিছু ইলেকট্রন দেখা যায় যে ধরো এখানটাতে একটা কোনো মলিকিউল যদি আমি বলি, সেই মলিকিউলটার পাশে এখানটাতে আরও একটা অ্যাটম থাকবে এবং চারিদিকে অ্যাটম দিয়ে তারা জুড়ে আছে এবং জুড়ে পুরো সিস্টেমটাকে তারা তৈরি করেছে। তো যখন এই সিস্টেমটাকে তারা তৈরি করলো, সেই সময় এখানেও ইলেকট্রন, এখানেও এরকম এরকম ইলেকট্রন অনেক থাকবে, এবং এখানে এরকম ধরো তোমার আছে অসংখ্য এরকম ধরো তোমার অ্যাটমস এইভাবে জুড়ে আছে, একে অন্যের সঙ্গে বন্ডিং করে আছে। কিছু কিছু ইলেকট্রনস থাকে যারা অরবিট থেকে বাইরে আসে এবং এই মাঝের যে স্পেসগুলো না, এই মাঝের স্পেসের মধ্যে তারা চলে আসে। এই যে ইলেকট্রন, এদেরকে আমরা বলি ফ্রি ইলেকট্রনস। আর কারেন্ট কন্ডাকশনের জন্য সবথেকে বড় ভূমিকা পালন করে এরা। আজ এখন যদি তুমি বলো যে একটা মেটাল কেন করতে পারে, কারণ এই কারণে যে মেটাল কারেন্ট খুব ভালো কন্ডাকশন, এই কারণে কারণ তার ক্ষেত্রে এই ফ্রি ইলেকট্রনসের নাম্বার অনেক বেশি, যেহেতু অ্যাভেলেবিলিটি অনেক বেশি পাচ্ছ তুমি ফ্রি ইলেকট্রনের ওই জায়গাটাতে, সেই কারণে তুমি কন্ডাকশনটা খুব বেশি করতে পারবে। এবং এটাই হলো কারণ যে মেটালকে ইউজ করা হয় কারেন্টের কন্ডাকশন করানোর জন্য। এবারে যখন তুমি এই কাজটা করলে, ঠিক আছে, ফ্রি ইলেকট্রন গেল, কারেন্টকে সে কন্ডাক্ট করলো, সেখানে আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো এটা যে সেই ফ্রি ইলেকট্রনের অ্যামাউন্টটা প্রত্যেকটা মেটালের জন্য ডিফারেন্ট থাকছে, এবং একটা হিউজ অ্যামাউন্টের ফ্রি ইলেকট্রন তারা দিয়ে রাখছে অলরেডি। তো তার থেকে বেশি পরিমাণের দেওয়া তাদের পক্ষে মুশকিল হয়ে যাবে, তোমাকে বেশি এনার্জি থেকে সাপ্লাই করতে হবে তার অরবিট থেকে আবার একটা ইলেকট্রনকে বাইরে বার করে আনার জন্য। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায় সেই ক্ষেত্রে কিছু পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকে, এবং তাদেরকে এই একটা অরবিট থেকে বাইরে আবার ফ্রি ইলেকট্রন করানোর জন্য খুব কম এনার্জি তাকে ইনপুট করতে হয়। ইভেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে রুম টেম্পারেচার, যেটা মানে তোমার ঘরের যে নর্মাল টেম্পারেচার, সেইখানে রাখলেই তারা একটা ইলেকট্রনকে তাদের ভ্যাকেন্ট স্পেসে ছেড়ে দেয়, তোমাকে এক্সট্রা সেভাবে কোনো এনার্জি সাপ্লাই করতে হচ্ছে না, যেটা ওয়ান অফ দি বিগেস্ট প্লাস পয়েন্ট। আর সেটা হচ্ছে, এর মানে হলো এটা যে তুমি নাম্বার অফ ফ্রি ইলেকট্রনসের অ্যামাউন্টকে তোমার মর্জি অনুযায়ী চেঞ্জ করতে পারছো। অর্থাৎ হলো এটাই যে তুমি যত পরিমাণ ফ্রি ইলেকট্রন বেশি বা কম করবে, তুমি তার মধ্যে দিয়ে কারেন্টের কন্ডাকশনটাকে তুমি বেশি বা কম করতে পারো। অর্থাৎ তুমি কত পরিমাণের কারেন্ট সাপ্লাই করতে চাইছো সেটা তুমি ডিসাইড করতে পারো, যেটা একটা মেটালের মধ্যে ডিসাইড করা সম্ভব হয় না, কারণ তার যেই পরিমাণ লিমিট, সে অ্যাকচুয়ালি সেই লিমিটটা অবধি ম্যাক্সিমাম করতে পারে, তারপরে সেটা গরম হয়ে যাবে পুরোপুরি। কিন্তু এখানে তুমি নিজের মানে নিজের অনুযায়ী তুমি সেটাকে ট্রান্সপোর্ট করাতে পারছো। এটা হলো সেমিকন্ডাক্টরের সবথেকে বেশি প্লাস পয়েন্ট। এবারে যখন একটা সে অরবিটের মধ্যে ছিল, কোন অরবিট? একদম বাইরের অরবিট, যাকে আমরা বলি ভ্যালেন্স সেল বা আলটিমেট সেল। সেই অরবিটে যখন তারা আছে, সেই সময় একটা ডিফারেন্ট এনার্জি নিয়ে তারা আছে। তো আমি বললাম যে এই এনার্জিটাতে তারা আছে এখন, এই লেভেলটাতে। যেই মুহূর্তে সে বাইরের একটা এনার্জি লেভেলে চলে এলো, সেই সময় তারা চলে এলো একটা অন্য এনার্জি লেভেলে। এবং যখন সে এই এনার্জি লেভেলটাতে আসছে, মানে এই যে ভ্যাকেন্ট স্পেসটা, এর যে এনার্জি, এই লেভেলে যখন সে পৌঁছালো, তখনই সে কারেন্টের কন্ডাকশন করতে পারলো। এবং এই এনার্জি লেভেলটাকে বলা হয় কন্ডাকশন এনার্জি লেভেল। ব্যাপারটা বুঝতে পারছো? এটাকে আমি বলছি কি কন্ডাকশন এনার্জি লেভেল। আর এই যে লেভেলটা যখন সে ভ্যালেন্স সেলের মধ্যে আছে, এই সেলের যে এনার্জি লেভেল, তাকে আমি বলছি যে ভ্যালেন্স এনার্জি লেভেল। এই দুটো এনার্জি লেভেল পাওয়া যায়, কন্ডাকশন অ্যান্ড ভ্যালেন্স। এখন যদি আমি বলি যে দুটো এনার্জি লেভেল, ঠিক আছে, একটা হচ্ছে তোমার কন্ডাকশন এনার্জি লেভেল, একটা হচ্ছে ভ্যালেন্স এনার্জি লেভেল। তো এটা হচ্ছে কন্ডাকশন এনার্জি লেভেল, এটা হচ্ছে ভ্যালেন্স এনার্জি লেভেল। এখন যখন এখানটাতে আমি যদি দেখি যে অনেক কটা যেহেতু অ্যাটম আছে, অনেক কটা অ্যাটম দেখতে পাবো, কারণ একটা কোনো একটা বস্তু তো একটা অ্যাটম নিয়ে তৈরি হবে না, অনেক কটা নিয়ে তৈরি হবে। তো তার মানে তাদের যে কন্ডাকশন এনার্জি লেভেল কিংবা ভ্যালেন্স এনার্জি লেভেল, সেটা প্রত্যেকের এনার্জি লেভেল যোগ হয়ে হয়ে তৈরি হবে, তাই তো হবে নাকি বলো? অনেকের এনার্জি লেভেল যোগ হয়ে তৈরি হবে, হ্যাঁ স্যার। তাই না? যখন সব কটা এনার্জি লেভেল যোগ হয়ে গেল না, তখন তারা একটা ব্যান্ড ক্রিয়েট করবে, আর এটাকে বলে এনার্জি ব্যান্ড। তো আমি যদি বলি যে এখন অনেক কটা অ্যাটম আছে এখানটা, তাদের প্রত্যেকের কন্ডাকশন এনার্জি লেভেলকে আমি এরকমভাবে সুপার ইম্পোজ করে দিচ্ছি, তাহলে তারা প্রত্যেকে এরকম একটা টাইপের এনার্জি লেভেল তৈরি করে ফেললো এখন, প্রত্যেকের এনার্জিগুলো মিলে মিলে। তো এই যে ব্যান্ড টাইপের একটা স্ট্রাকচার এখানে পাচ্ছ না, এটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড।
আর এখানেও তাই হবে, ভ্যালেন্স এনার্জি লেভেলগুলো জুড়ে জুড়ে একটা বড় সড়ো লেভেলের ব্যান্ড তৈরি করবে এবং সেই ব্যান্ডটাকে আমরা কি বলবো না ভ্যালেন্স ব্যান্ড। এখন আমি জানি যে যখন কোনো একটা ইলেকট্রন কন্ডাকশন শো করবে তো তাকে সেই ক্ষেত্রে তার যে ফ্রি স্পেস সেখানে আসতে হবে, সেই ফ্রি স্পেসটাকে আমি বলছি কন্ডাকশন এনার্জি লেভেল। যদি আমি ব্যান্ডের ফর্মে বলতে যাই তাহলে আমি বলতে পারি তাকে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে আসতে হবে। আর যদি আমি বলি যে কোথায় ছিল আগে, তো সে ছিল ভ্যালেন্স এনার্জি লেভেলে। যদি ব্যান্ডের ফর্মে বলি তাহলে ভ্যালেন্স ব্যান্ডে ছিল। তো যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে এই ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে আসবে সেই সময় সে কন্ডাকশনটা শুরু করতে পারবে। তো এই যে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে আমি যদি ইলেকট্রনকে দেখাই, এদেরকে আসতে হবে এইখানে। যদি তারা এখানে না আসে এবং যত বেশি পরিমাণের তুমি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনকে সাপ্লাই দিতে পারবে তত বেশি তোমার কন্ডাকশন তুমি শো করতে পারবে। আর যদি না হয় কন্ডাকশনই হবে না। আর এটাই হয় যে যারা ইনসুলেটর হয় তাদের মধ্যে এই যে এনার্জি লেভেলটা, এদের মধ্যে ডিফারেন্সটা সেটা ম্যাটার করে। এখন তোমার মাথায় ডিফারেন্সটা কেন ম্যাটার করে? ডিফারেন্সটা ম্যাটার করবে, আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিলাম সেই সময়ও আমরা দেখেছি যে যখনই আমরা একটা অরবিট থেকে অন্য একটা অরবিটে ইলেকট্রনকে সাপ্লাই করতে যাই, তো সেই ক্ষেত্রে আমাকে হায়ার অরবিটে সাপ্লাই করানোর জন্য এনার্জিকে সাপ্লাই করতে হয়। এবং কত পরিমাণ এনার্জি সাপ্লাই করতে হয় সেটা ডিপেন্ড করে যে মাঝের যে গ্যাপটা আছে সেই মাঝের গ্যাপটা কতটা। আমি যদি তার চেয়ে কম পরিমাণ গ্যাপের মানে কম পরিমাণ এনার্জি দিই তাহলে সে ওই লেভেলে রিচ করতে পারবে না, কন্ডাকশন হবে না। এখানেও তাই হয়, যত এই গ্যাপটা কম হবে তত ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়াটা সুবিধাজনক হবে এবং আমি আরও ইজিলি কন্ডাকশন করার জন্য ইলেকট্রনকে প্রোভাইড করাতে পারছি। যত বেশি হবে তত যাওয়াটা মুশকিল হবে এবং কন্ডাকশন করানোর জন্য আমি ইলেকট্রন কম প্রোভাইড করতে পারবো। এটা হলো কনসেপ্টটা। আর সেই কারণে ডিপেন্ড করে আমরা এরকম দ্বারা বলি যে যখন তোমার ইনসুলেটর হবে তার ক্ষেত্রে এই গ্যাপটা অনেকটা বেশি হবে। যারা তোমার কন্ডাক্টর তাদের ক্ষেত্রে এই দুটো ব্যান্ড সুপার ইম্পোজ করে থাকে, মানে এর ওপরই এই ব্যান্ডটা থাকবে, যেই কারণে খুব ইজিলি ট্রান্সফারটা হবে, কিছু এক্সট্রা এনার্জি তোমাকে দিতেই হচ্ছে না সেভাবে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনকে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সেমি কন্ডাক্টর তারা কি হয়, না তো খুব বেশি হয় না তো খুব কম হয়, মিডিল একটা কোনো সিচুয়েশনে থাকে যে হালকা এনার্জি পাবে আর ওপরের কন্ডাকশন ব্যান্ডে এসে শিফট হয়ে যাবে। আর যেই জন্য তারা সেখানে আরামসেই ইলেকট্রনের কন্ডাকশন শো করাতে পারবে। আর একেই আমরা বলি সেমি কন্ডাক্টর। কেসটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবারে আমি একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম তৈরি করব, সেই স্কিম্যাটিক ডায়াগ্রামটা তৈরি করার পরে তোমরা সেটাকে লিখেও নেবে, ঠিক আছে? আচ্ছা, এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটাকে বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ। এই গ্যাপটাকে ফরবিডেন এই কারণে বলা হয় কারণ এইখানটাতে যদি কোনো ইলেকট্রন থাকে তার কোনো কাজ নেই এই গ্যাপটার মধ্যে, ইদার তাকে এখানে থাকতে হবে না হলে এখানে থাকতে হবে, মাঝখানে থেকে সে কিচ্ছু কাজ করতে পারবে না। মানে মাঝখানে থাকা মানে একটা হয় না নো ম্যানস ল্যান্ড যে জায়গাটা থাকে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, তুমি ইন্ডিয়ার বর্ডারে আছো ভারতের লোক, পাকিস্তানের বর্ডারের ওইদিকে আছো তুমি পাকিস্তানের লোক, মাঝখানে যে আছে সে কোনো দেশেরই নয়, সে কোনো কাজের নয়। মানে আমি যদি বলি যে তোমার কোনো কান্ট্রির দিক থেকে কোনো তোমার রোল কিছু আছে, তুমি না, কোনো রোল নেই, কোনো কান্ট্রি তোমাকে অ্যাকসেপ্ট করছে কারণ তুমি নো ম্যানস ল্যান্ড যে জায়গাটা তুমি ওইখানটাতে আছো, এটা সবার জায়গা বলতে পারো একরকমভাবে, কিন্তু কেউ ইউজ করতে পারবে না। তো এটা হলো সেই জায়গাটা ফরবিডেন এনার্জি গ্যাপ, এই গ্যাপটাকে বলা হয়। এখানে কোনো ইলেকট্রন থাকলে তার কোনো রকম পার্টিসিপেশন হবে না, না তো কন্ডাকশনে না তো কন্ডাকশন না করার জন্য, কোনো কিছুর জন্যই সে কোনো রোল প্লে করবে না। তো যেই জন্য ইলেকট্রন, আমি বলেছিলাম মাঝখানে ইলেকট্রন থাকতে পারবে না কখনো, অলওয়েজ কোনো একটা অরবিটে বা এনার্জি লেভেলে তাকে থাকতে হবে। এবার স্কিমটাকে লিখে দিই, তোমরা সেটা লিখে নেবে স্কিমটাকে। আচ্ছা, প্রথম প্রপার্টিটা হচ্ছে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি যেটা হয় সেটা কন্ডাক্টরের ক্ষেত্রে 10⁻⁻² থেকে 10⁻⁸ ওহম মিটার এই রেঞ্জে লাই করে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেটা 10⁻⁵ থেকে 10⁻�6 ওহম মিটারে লাই করবে। ইনসুলেটর যদি হয় সেই ক্ষেত্রে 10⁻11 এখান থেকে, সরি উল্টো লিখলাম, 10⁻11 এইখান থেকে 10⁻19 ওহম মিটার এখানে লাই করবে। নেক্সট চলে এসো পরের প্রপার্টিটা, কন্ডাক্টিভিটি।
কতটা ভালো কন্ডাকশন সে করতে পারবে। সেইটার জন্য হয়ে যায় 10 স্কোয়ার থেকে 10⁸ মো পার মিটার। মোটাকে ওহম ইনভার্সও লেখা হয় অনেক জায়গাতে। 10⁻⁻6 থেকে 10⁵ মো পার মিটার, ঠিক আছে, মো পার মিটার। সেটা -5, এটা 6 হবে, সরি, মাইনাস হয়ে গেল এটা, ঠিক আছে। এর জন্য হয়ে যাবে 10⁻⁻19 থেকে 10⁻11 মো পার মিটার। পরেরটা চলে এসো, টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ। এর জন্য হয় কারেন্ট যেটা হবে, এটা হবে কন্ডাক্টরের জন্য ডিউ টু ফ্রি ইলেকট্রনস। এর জন্য হয়ে যাবে ডিউ টু ফ্রি ইলেকট্রনস অ্যান্ড হোলস। আর এই ক্ষেত্রে কোনো কারেন্টই পাবে না। এনার্জি লেভেলটা লিখে নাও এবার। কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড দুটো মার্চ করে থাকবে, কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। আর এই ক্ষেত্রে যে গ্যাপটা থাকবে ডেল্টা ইজি, এই গ্যাপটা হয়ে যাবে 0। এখানটাতে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড এদের মধ্যে যে গ্যাপটা হয়ে যাবে ডেল্টা ইজি, এর ভ্যালু অলমোস্ট ইকুয়াল টু ডেল্টা ইজি, দ্যাট ইজ লেস দ্যান ইকুয়াল টু 3 ইলেকট্রন ভোল্ট হয়। আর যখন তুমি এর ক্ষেত্রে বলছো কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এদের ক্ষেত্রে ডেল্টা ইজি যেটা, এর ভ্যালু হয়ে যাবে গ্রেটার দ্যান 3 ইলেকট্রন ভোল্ট, গ্রেটার দ্যান 3 ইলেকট্রন ভোল্ট। লিখে না, তারপর এটাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। লেখা হয়ে গেলে বলবে আমাকে। আজকের যুগে দাঁড়িয়ে সেমিকন্ডাক্টরকে ছাড়া তুমি কিছু ভাবতেই পারবে না। মানে যে কোনো জিনিস তুমি যদি ভাবো যে আমার কাছে সেমিকন্ডাক্টর নেই, তুমি কিচ্ছু ভাবতে পারবে না। আর এখন এই যে হেডফোন কোম্পানিগুলো, মোবাইল কোম্পানিগুলো, যতগুলো কোম্পানি আছে, এত বেশি ডিমান্ড হয়ে গেছে। আর এই কোভিডের লকডাউনগুলো হওয়ার পরে যেহেতু কাজ মাঝখানে থেমেছিল, তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড এখন একটা সেমিকন্ডাক্টর ক্রাইসিস চলে। সেমিকন্ডাক্টর ক্রাইসিস মানে তোমার যেই পরিমাণ কোম্পানিগুলোকে তুমি অর্ডার দিচ্ছ, তারা সেই পরিমাণ সাপ্লাই দিতে পারছে না, কারণ তাদের যে এলিমেন্টগুলো দরকার সেই পরিমাণ এলিমেন্ট তারা তৈরি করে উঠতে পারছে না, বা তারা অ্যাভেলেবিলিটি তারা কম হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে। যেই কারণে তারা সেমিকন্ডাক্টর পুরো তৈরি করতে পারছে না, তারা শর্টেজ এই সময় চলছে খুব বড় রকমের, যে সেমিকন্ডাক্টর চিপগুলো অনেক পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আর এই জন্য এখন ধরো তোমার কিছু ভালো রকম দামি কিছু ফোন থাকলো, তোমার সেটা খারাপ হয়ে গেলো, তারপর একটা সেমিকন্ডাক্টর জিনিস খারাপ হয়ে গেলো, তো সেই ক্ষেত্রে তুমি যদি সারাতে যাও, যদি তার কাছে অলরেডি আগে থেকে রেখে দেওয়া কোনো রকম চিপ না থাকে, তাহলে ভাই কিন্তু ঠিক করা মুশকিল হয়ে যাবে, বা টাইম লাগবে। কারণ একটা বড় সড়ো শর্টেজ এখন চলছে পুরো ওয়ার্ল্ডে সেমিকন্ডাক্টর চিপে।
হয়ে গেছে। স্যার সেমিকন্ডাক্টরের ডেল্টা ইজ লেস দেন ইকুয়ালস টু কি লেখা ওটা? 3 ইলেকট্রন ভোল্ট। আর স্যার ওই ইনসুলেটরে? ইনসুলেটরের ক্ষেত্রে গ্রেটার দ্যান 3 ইলেকট্রন ভোল্ট হয়। আচ্ছা, হ্যাঁ স্যার হয়ে গেছে। দেখো, যখন আমি বলছি যে প্রপার্টিগুলো, এই তিনটে প্রপার্টি একসঙ্গে পড়লে তবেই আমি জিনিসটাকে বুঝতে পারবো। যখন আমি বলছি প্রপার্টি, তো প্রথমে আছে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি মানে কে কতটা রেজিস্ট্যান্স তোমাকে প্রোভাইড করতে পারে। আমি যদি দেখি যে কন্ডাক্টরের ক্ষেত্রে, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স দেখো 10⁻⁻2 থেকে 10⁻8 এত ওহম মিটারে যাচ্ছে। তো তার মানে 1 মিটারে যদি আমি কোনো ওয়্যার কিনি, সে 10⁻2 থেকে 10⁻8 এই লেভেলের রেজিস্ট্যান্স শো করছে, মানে শো করতে পারে ওই রেঞ্জে। মানে খুব কম রেজিস্ট্যান্স। বেসিক্যালি রেজিস্টিভিটিকে ইউজ করা হয় রেজিস্ট্যান্সের কম্প্যারিজনটা করার জন্য। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তুমি দেখো 10⁵ থেকে 10⁶। এবার এটা একটা অবজার্ভ করার মতন বিষয় যে 10⁻⁵ মানে অনেকটা কম, 2⁶ মানে অনেকটা বেশি। তো যেহেতু একটা হিউজ রেঞ্জ তোমাকে প্রোভাইড করছে, মানে অনেক কম রেজিস্ট্যান্স তুমি ওটাকে দিয়ে প্রোভাইড করাতে পারো, আবার খুব বড় রেজিস্ট্যান্সকেও প্রোভাইড করাতে পারো। যেখানে কন্ডাক্টরের ক্ষেত্রে তুমি বিশাল কিছু একটা বড় সড়ো রেজিস্ট্যান্স প্রোভাইড করতে পারছো না, কারণ তো রেজিস্ট্যান্স কম। তো এটাই হলো এটা সবচেয়ে বড় তোমার ইন্টারেস্টিং পয়েন্ট, যে এর রেজিস্ট্যান্সটা এমন নয় যে একটা কোনো সার্টেন রেঞ্জ, মানে শুধু কমের রেঞ্জে বা শুধু বেশি রেঞ্জে থাকছে। দুটো রেঞ্জকেই সে কভার করতে পারছে। আমার যেরকম দরকার আমি সেরকমভাবে তাকে সাজিয়ে নিতে পারবো, সেইভাবে আমি ইউজও করতে পারবো, সেভাবে তৈরিও করতে পারবো। কিন্তু যদি বলি ইনসুলেটার, তার ক্ষেত্রে তুমি ভেবে দেখো 10⁻11 থেকে 10⁻19, মানে ভাবতে পারছো কি হিউজ অ্যামাউন্টে সে রেজিস্ট্যান্স প্রোভাইড করবে। আর এই জন্যই তো ইনসুলেটারের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো হয় না, কারণ এত পরিমাণ রেজিস্ট্যান্স তুমি কভার করবে কি করে। মানে ওইটাও রেজিস্টিভিটি, পার মিটারে এই পরিমাণ রেজিস্ট্যান্সও শো করতে পারে। এটা হলো কেসটা। স্যার ভিডিও অফ হয়ে গেছে। দাঁড়া, এই ভিডিও এরকম মাঝে মাঝে অফ হবে একটু, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি এখন। তখন অটোমেটিক্যালি একটু ওয়েট করবে, ঠিক হয়ে যাবে। এবার আমি আসছি কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি হলো রেজিস্টিভিটির উল্টোটা, মানে সে কতটা বেশি কন্ডাকশন শো করতে পারে। যার যত কম রেজিস্ট্যান্স, তার কন্ডাকশনের পাওয়ার সবচেয়ে বেশি হয়, মানে কন্ডাক্টিভিটি বেশি আসবে। এবং তার ঠিক ইনভার্স করো, তো রেজিস্টিভিটি এটার জন্য এটা, কিন্তু তুমি তো কন্ডাক্টিভিটি কত আসছে 10² থেকে 10⁸। জাস্ট ওটার উল্টো করে দাও, ইনভার্স করে নাও এগুলো, দেখো এটাকেই তুমি পাবে। নেক্সট আসছে সেমিকন্ডাক্টর। এর জন্য দেখো 10⁻⁻6 10⁵। ওই একই জিনিস যেটা আমি বললাম, তুমি কম কন্ডাকশনের জন্য ইউজ করতে পারো, বেশির জন্য ইউজ করতে পারো, কিন্তু এইখানে শুধুমাত্র বেশি কন্ডাকশনের জন্য তুমি ইউজ করবে ওয়্যারকে, কম কন্ডাকশনের জন্য ইউজ করতে পারবে না, কারণ তাকে কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স তাকে তখন তাকে ফেস করতে হবে, সেটাকে ওভারকাম করতে পারবে না। যদি তুমি বলো ইনসুলেটার, তার ক্ষেত্রে তুমি দেখো 10⁻⁻19 থেকে 10⁻11। কি এটা? কন্ডাক্টিভিটি। তো তার কন্ডাকশন করার ক্ষমতাটাই হচ্ছে মাইনাসে যাচ্ছে, বুঝতে পারলে? তো এতটাই আর কি তার কম কন্ডাকশন করার ক্ষমতা, আর যেখানে কন্ডাকশন করেও না। টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি, যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট হলে সেটাকে দিলে রেজিস্ট্যান্স বাড়বে কি কমবে, এইটাকেই বলছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তো এর ক্ষেত্রে কি হয়? পজিটিভ হয়, মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট যত দিচ্ছ তত বাড়ছে, টেম্পারেচার দিলে রেজিস্ট্যান্স বাড়ছে, এখানে কী হবে? কমবে। আর এখানে কী হবে? এখানে রেজিস্ট্যান্স টেম্পারেচার দিলে কমবে, কিন্তু মুশকিল হলো যে কমার সত্ত্বেও সে কারেন্টকে ফ্লো করতে দিতে পারবে না। এই কারণটা হচ্ছে একটাই, যে যখনই খুব বেশি পরিমাণে তুমি টেম্পারেচার দেবে, সেই ক্ষেত্রে সে তার ফর্মটাকেই চেঞ্জ করবে। যেমন প্লাস্টিকের ক্ষেত্রে যদি তুমি খুব বেশি হিট দাও, এমন নয় যে সে হিটটা দিলে হয়তো কারেন্ট কন্ডাকশন করতে পারতো না, পারতো, কারণ তুমি এনার্জিটাকে বেশি দিলে তো ইলেকট্রনের শিফট হবে, আপার অরবিটে সে শিফট হতে পারবে, কিন্তু সেটা হওয়ার আগেই সে তার ফর্মটাকে চেঞ্জ করে ফেললো, তো প্লাস্টিক পুরো গলে যায়। এটাই হলো সবথেকে বড় মানে তোমার ব্যাকলগটা, যেটা কাঠের ক্ষেত্রে হয়, কাঠ জ্বলে যাবে বেশি পরিমাণে হিট দিলে। এবারে তুমি চলে এসো যে এখানে কারেন্ট কারা কন্ডাক্ট করে, কন্ডাক্টরের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন। এখানে কি করে? ফ্রি ইলেকট্রন আর হোলস। এখানে নতুন একটা কনসেপ্ট আসবে হোলসটাকে দেখবো পরে কী হয়। আর ইনসুলেটর কোনো কারেন্টই দেয় না। আর এখানে তাদের যে বললাম যে এনার্জি লেভেলগুলোর উপর ডিপেন্ড করছে, এনার্জি ব্যান্ডগুলোর উপরে, তাদের মধ্যে গ্যাপটা কত। যত বেশি গ্যাপ তত কম কন্ডাকশন। এর ক্ষেত্রে দেখো গ্যাপই নেই, খুব ইজিলি ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ট্রান্সফার অফ ইলেকট্রনস হতেই পারে। তার জন্য এক্সট্রা এনার্জি দেওয়ার কোনো দরকার, এখানে দুটো ওভারল্যাপ করে আছে, তো যেটাই ভ্যালেন্সে সেটাই বলতে পারি তোমার কন্ডাকশনের, এরকম ধরা ঘটনাটা। কিন্তু সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে একটা ছোট্ট গ্যাপ আছে। ছোট্ট গ্যাপটা থাকার জন্য এটা সুবিধা যে যদি আমার 10টা ইলেকট্রন দরকার হয়, আমি 10টাকেই পাঠাতে পারবো। এমন নয় যে আগে থেকে সব কটা ইলেকট্রন ওখানে আরামসে যেতে পারে, তা কিন্তু নয়। এনার্জি আমাকে সাপ্লাই করতে হবে, কিন্তু আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সেটা কন্ট্রোল করতে পারবো। এক্ষেত্রে গ্যাপটা হয় <= 3 ইলেকট্রন ভোল্ট। এর ক্ষেত্রে <3 ইলেকট্রন ভোল্ট হয়। তো এই ক্ষেত্রে কোনো কারেন্টই ফ্লো হবে না, কারণ এই পরিমাণ এনার্জিকে যদি আমি সাপ্লাই করতে যাই সেটা সম্ভব হয় না। তুমি ভেবে দেখো
যখন তোমরা হাইড্রোজেনের জন্য কিংবা হাইড্রোজেন লাইক যে সমস্ত অরবিট তাদের জন্য যখন তুমি ক্যালকুলেট করো, মানে কি বলবো, ওই মোনো ইলেকট্রনিক সাবস্ট্যান্স বা মোনো প্রোটনিক সাবস্ট্যান্স এদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমরা কি বলো, যে সেই ক্ষেত্রে আমরা এটাই বলি যে তাদের যে ইলেকট্রনের যে লেভেলসগুলো সেগুলো -13.6 এরকম লেভেল থেকে স্টার্ট হয়। তো মাইনাস থেকে এনার্জি লেভেল স্টার্ট হয়, কিন্তু এখানে তুমি দেখো প্লাসে আছে এবং সেটা 3 ইলেকট্রন ভোল্ট, তো অনেকটাই বড় সড়ো এনার্জি লেভেল তোমাকে কভার করতে হবে, যেটা খুব বেশি এনার্জি লেভেল, যেটা সাপ্লাই করতে গেলেই ওটা নষ্ট হয়ে যাবে, মানে তার ফর্ম চেঞ্জ করে ফেলবে। এটা হলো ঘটনাটা। চলো এবারে চলে আসি সেমিকন্ডাক্টর যে টাইপসগুলো আছে। তো সেমিকন্ডাক্টরকে যদি আমি ডিভাইড করি, তাহলে আমি ডিভাইড করতে পারি দুরকমভাবে। একটাকে আমরা বলবো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর একটাকে আমি বলবো এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক যেমন তোমার হয় মানে ইন পিওর ফর্ম, যেমন ধরো তুমি আজকে জার্মেনিয়াম, সিলিকন এদের ক্ষেত্রে বলছি আমি, আর এদের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ হোলস দুটোই সেম হবে। এক্সট্রিনসিক হয় দু রকমের, একটা হচ্ছে এন টাইপ, এই আরেকটা হচ্ছে তোমার পি টাইপ। এই যে এন টাইপটা আছে, এই এন টাইপটার মধ্যে তোমার পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি থাকে, যেমন ধরো লেড, আর্সেনিক, টিন, এইগুলো। আর এদের ক্ষেত্রেটা হবে এন টাইপের ক্ষেত্রে যে নাম্বার অফ ইলেকট্রন যেটা থাকবে সেটা অনেক বেশি হয়ে যাবে নাম্বার অফ হোলসের থেকে। আর যেটা হবে তোমার পি টাইপ, এর ক্ষেত্রে হয় কি, এর ক্ষেত্রে তোমার চলে আসে টেট্রাভ্যালেন্ট যেগুলো, বা সরি ট্রাইভ্যালেন্ট যেগুলো, যেমন ধরো আজকে বোরন, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম, এইগুলো। আর এদের ক্ষেত্রে নাম্বার অফ হোলস যেটা সেটা বেশি হবে নাম্বার অফ ইলেকট্রনের থেকে। এটা লিখে নাও, তারপর এটাকে এক্সপ্লেন করছি। স্যার ইন্ট্রিনসিকের নিচে ওটা কি লেখা? কার নিচে? ইন্ট্রিনসিকের হ্যাঁ। নিচে তোমার ইন পিওর ফর্ম, ইন পিওর ফর্ম। তার পরে স্যার ওটা কি আর লেখা? ইন পিওর ফর্ম, তারপর জার্মেনিয়াম, সিলিকন, ও আচ্ছা। আর তার নিচে নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ হোলস। হলে হলে কিন্তু বলে দেবে। স্যার হয়ে গেছে। বাহ, দেখো ইন্ট্রিনসিক, স্যার একটু দাঁড়ান। আচ্ছা কাল তোমাদের সম্ভবত আমার ফিজিক্স ক্লাসটা বন্ধ থাকবে, আমি থাকবো না বলে, তো
হতে পারে তোমাদের কালকে ফিজিক্স ক্লাসটা অফ থাকবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, ইন্ট্রিনসিক হলো যে জন্মগতভাবেই সেমিকন্ডাক্টরের প্রপার্টিকে শো করতে পারে, আর এক্সট্রিনসিক হলো সে যে জন্মগতভাবে হয়তো কোনো একটা পার্টিকুলার টাইপের সেমিকন্ডাক্টর হয়ে জন্মায়নি, তুমি তাকে এমনভাবে কিছু একটা করেছিলে বা তার হয়তো নেচারটা এরকম ধরা ছিল যে সে একটা কোনো পার্টিকুলার টাইপের সেমিকন্ডাক্টর না হয়ে দুরকম টাইপের সেমিকন্ডাক্টরের নেচারে সে কনভার্ট হতে পারে। যেমন ইন্ট্রিনসিক হলো সেইগুলো, ধরো আমি বললাম যে জার্মেনিয়াম, সিলিকন, এদেরকে আমি বলবো যে তারা হলো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, তারা কিচ্ছু আমাকে করতে হবে না, নর্মালি তারা সেমিকন্ডাক্টর প্রপার্টিকে শো করতে পারবে, এবং এই ক্ষেত্রে যতগুলো নাম্বার অফ ইলেকট্রনস পাওয়া যায় ততগুলো নাম্বার অফ হোলস পাওয়া যায়। হোলসটা কি? এটা হলো যখনই কোনো একটা অরবিট থেকে ইলেকট্রন চলে যায় তখন সেই জায়গাটা ফাঁকা হয়ে যায় এবং সেই ফাঁকা স্থানটাকে আমরা বলছি হোল। যখন এরকম ধরা হয় যে আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সেই সিস্টেমটাকে রাখবো তখন ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে মুভ করবে, তাহলে অ্যাপারেন্টলি আমি বলতে পারি যে হোলসগুলো ফিল্ডের দিকে মুভ করছে। আরও ভালোভাবে দেখতে হবে যখন আমি এখানে লিখে দেখাবো, যেমন এটাকে বোঝো, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এক্সট্রিনসিকের এন টাইপটাকে। যখন আমি বলছি এন টাইপ, সেই ক্ষেত্রে আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, যেমন ধরো তোমার আর্সেনিক, লেড, টিন, এগুলোকে ইউজ করছি। তুমি আর্সেনিককে নিলাম, এটা ধরো একটা আর্সেনিক যার বাইরে পেন্টাভ্যালেন্ট, তো 5টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5। পাশে আরেকখানা আর্সেনিককে নিলাম, এখানে আরেকটা আর্সেনিক, এখানেও আছে 5, 1 2 3 4 5, এখানেও তাই 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 2 3 4 5। তো আমরা একটা রুল জানি, সেই রুলটা হলো অক্টেট রুল, যে যখনই বন্ডিং তৈরি হয় তখন অক্টেট রুলকে তারা ফলো করে, যে তারা কম্বাইন, মানে তারা এরকম ধারা করবে যে দুজন মিলে তারা এমন ধারা করে বন্ডিং তৈরি করবে যাতে প্রত্যেকের বাইরের সেলটাতে 8টা করে তারা ইলেকট্রন পেতে পারে। তো 4জন আছে, প্রত্যেকে দুটো দুটো করে শেয়ার করলো, একটা দুটো, এখানেও তাই একটা দুটো, এখানেও তাই একটা, 1 2 3 4, হ্যাঁ এখানে একটা করলো, ঠিক আছে। এবার এখানে দেখো, যখন এটার কথা আমি বলবো তো সেই ক্ষেত্রে এও সাইডের কারোর সঙ্গে কিংবা হতে পারে, ধরো আমি বললাম যে এর সঙ্গে একটা শেয়ার করলো আর এর সঙ্গে একটা শেয়ার করলো, আর এ ধরো এর সঙ্গে একটা শেয়ার করেছে, এরকম ঘটনাটাই ঘটলো, এখানেও একটা শেয়ার করেছে। যখন এইভাবে তারা বন্ডিংটা তৈরি করলো তখন এটা দেখা যায় যে এই ক্ষেত্রে প্রথমত কিছু ইলেকট্রন তো অলরেডি বাইরে থেকে যায় ভ্যাকেন্ট স্পেসের মধ্যে, কিছু ইলেকট্রন থাকে বাইরে ভ্যাকেন্ট স্পেসগুলোতে। আর যেই মুহূর্তে এই ঘটনাটা তৈরি হলো তখন দেখা যাবে যে এখানটাতে আছে কতগুলো, ছিল 1 2 3 4 5, আর এখন কতগুলো হচ্ছে, একটা দুটো তিনটে চারটে, তো 9খানা ইলেকট্রন তারা পেয়ে গেল বাইরে, যেটা সম্ভব নয়। আর সম্ভব নয় মানে আমি একটার কথা বলছি শুধুমাত্র, আগে কতগুলো ছিল 1 2 3 4 5, আর বাকি কতগুলো, চারটে। তো সেই চারটে ইলেকট্রনকেও শেয়ার করলে তাহলে টোটাল কত হলো 5, আর ওখানটাতে 1, মানে চারটে, মানে কত, 9টা ইলেকট্রনকে তারা শেয়ার করলো। তার মানে তার চাই কটা, 8টা, তার মানে একটা ইলেকট্রন তার মধ্যে এক্সট্রা চলে আসছে। আর এই যে এক্সট্রা একটা ইলেকট্রন চলে এলো সেটাকে আমি বাইরে বার করলাম, সাপোজ এখান থেকে, এটাকে আমি বাইরে বার করে ফেললাম। যখনই আমাকে বাইরে বার করলাম তখন এখানে একটা হোল ক্রিয়েট হয়ে গেল, আমি অন্য কালার দিয়ে লিখে রেখে দাও, এখানে একটা হোল ক্রিয়েট হয়ে গেছে এই জায়গাটাতে, এটাকে আমি বলছি একটা হোল। তো অলরেডি বাইরে ইলেকট্রন তাদের ছিল এবং এরপরেও আমি একটা ইলেকট্রনকে বাইরে নিয়ে এলাম এখানটাতে, যার জন্য একটা হোল ক্রিয়েট হলো এখানটাতে। তো সেই জন্যই বলতে পারি যে এখানটাতে ইলেকট্রনের, মানে ফ্রি ইলেকট্রনের মেজরিটি অনেক বেশি। ডায়াগ্রাম আঁকার দরকার, ডায়াগ্রামগুলো আরও ভালোভাবে বইতে তোমরা পেয়ে যাবে, জাস্ট কনসেপ্টটাকে বুঝে নাও। তো এখন এখানে ফ্রি ইলেকট্রন অনেক বেশি পেয়ে গেলে কিন্তু হোল তার তুলনায় অনেকটা কম পেলে আমি বলতে পারি যে হ্যাঁ, যদি একটার জন্য একটা হোল ক্রিয়েট হয় তাহলে প্রত্যেকটাতে একটা করে হোল ক্রিয়েট হবে, প্রত্যেকটাই একটা করে হোল ক্রিয়েট হবে। তো এখানে হোলের থেকে ইলেকট্রনের নাম্বার অনেক বেশি, আর যেই জন্য আমরা একে বলি এন টাইপ কন্ডাক্টর। এন ফর ধরো তুমি নেগেটিভ, তো ইলেকট্রন নেগেটিভলি চার্জ, তো নেগেটিভ ডমিনেন্সি বেশি আসছে। আর যদি আমি তোমাকে বলি যে এই পুরো পার্টিকেলটা ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকবে, এবং নিউট্রাল থাকা দরকার, কারণ যতগুলো নাম্বার অফ ইলেকট্রনস থাকছে সেই ইলেকট্রনগুলো তো অ্যাটমটাকে ছেড়ে বাইরে আসছে না, আসছে কি বলো, ওই মলিকিউলকে ছেড়ে বাইরে আসে না কিনা, ওর মধ্যে আছে কিন্তু অরবিটে নেই, কোনটা হচ্ছে, ওর মধ্যে আছে।
অরবিটে তো আছে, মানে অরবিটে নেই কিন্তু ওর মধ্যেই আছে, তার মানে মেটেরিয়ালটা ইলেকট্রনের ডেফিসিয়েন্ট হয়ে গেল না। যদি ইলেকট্রনের ডেফিসিয়েন্সি না আসে তাহলে কী করে সেটা পজিটিভ হবে বা নেগেটিভ হবে, যদি তার মধ্যে ইলেকট্রন বেশি বা কম কিছু না হয়। তার মানে হলো যে এই পুরো এলিমেন্টটা এই সমস্ত কিছু করার পরেও নিউট্রাল থাকে। এটা মাথায় রাখবে যে এটা কোয়েশ্চেন দেয় যে এন টাইপ সেমিকন্ডাক্টরের নেচারটা কি, নেগেটিভ পজিটিভ, তুমি বলবে কিচ্ছু না, নিউট্রাল। তার কারণ ও ইলেকট্রনকে না তো বাইরে ছেড়েছে না তো ইলেকট্রনকে সে নিয়েছে, তো ওর যেই পরিমাণ ইলেকট্রন ছিল সেই পরিমাণেরই আছে, শুধুমাত্র অরবিটে না থেকে ভেকেন্ট স্পেসগুলোর মধ্যে আছে। তো টোটাল ইলেকট্রন এখন অবধি তাই ছিল যে আগে ছিল, তো ও ডেফিসিয়েন্সি শো করেনি এখন অবধি, তো যেই জন্য নিউট্রাল। কিন্তু যেহেতু বেশি পরিমাণের ফ্রি ইলেকট্রন পাচ্ছি হোলসের তুলনায়, সেই কারণে আমরা এটাকে বলি যে এন টাইপ সেমিকন্ডাক্টর, যেখানটাতে ইলেকট্রনের নাম্বার হোলসের থেকে কম হয়। কারা তৈরি করে? পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। নিটে কোয়েশ্চেন ছিল যে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করে দিয়ে অপশনস দেওয়া ছিল 4টে, তোমাকে চুজ করতে হবে কোনটা। মনে রাখবে পেন্টাভ্যালেন্ট যেগুলো মানে গ্রুপ 15 যেগুলো সম্ভবত, তাদের মধ্যে তারা প্রত্যেকে শো করতে পারে এটাকে। এবার আসছে পি টাইপ। পি টাইপ মানে বুঝতেই পারছো যার ক্ষেত্রে হোলটার নাম্বার বেশি হবে ইলেকট্রনের চেয়ে। তো এই ক্ষেত্রে ধরো আমি বললাম যে বোরন, পেন্টাভ্যালেন্ট, এটা হলো বোরন, সরি ট্রাইভ্যালেন্ট, 3টে আছে 1 2 3, তো চারদিকে আমি আরও 4টে বোরনকে দিয়ে দিলাম। এখানেও আছে 1 2 3 1 2 3 1 2 3, এরকমভাবে 3টে করে ইলেকট্রন তারা নিয়ে গেছে। তাহলে এখানে একটা শেয়ার করলো, 1টা 2টো 3টে, এখানে একটা তার বাকি থেকে যাচ্ছে। আচ্ছা, তারপরে এরাও প্রত্যেকে এরকমভাবে শেয়ার করবে এবং বন্ডিং তৈরি করবে তাদের পাশেরগুলোর সঙ্গে, এরকমভাবে প্রত্যেকটার বন্ডিং তৈরি হবে। যদি আমি এখানে দেখি তাহলে আমি বুঝতে পারি যে আচ্ছা ট্রাইভ্যালেন্ট এবং এরা বন্ডিং তৈরি করলো, বন্ডিং তৈরি করার পরেও এরকম হচ্ছে যে এখন কতগুলো আছে 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন একটা বোরন পাচ্ছে। 6টা ইলেকট্রন যদি একটা বোরন পায় তার দরকার হলো আরও দুটো, তার যদি আরও দুখানা দরকার হয় তার মানে তাকে আরও দুটো ইলেকট্রনকে নিয়ে আসতে হবে। তো আমি বললাম সাপোজ একটা থেকে আমি বার করেও এখানে নিয়ে এলাম, যদি আমি একটাকে বার করে এখানে নিয়ে আসি এবং এর ভ্যালেন্সিকে স্যাটিসফাই করে তাহলে এখানটা একটা হোল ক্রিয়েট হয়ে যাবে। এখন এরকম আমি যদি দুটো থেকে নিয়ে আসি তাহলে দুখানা হোল ক্রিয়েট হবে। তার মানে হলো এটাই যে এই যে ইলেকট্রনটাকে নিয়ে আসছি, এই ইলেকট্রনটা আসছে কোথায়? এর অরবিটে, এবং যার জন্য এখানটা একটা হোল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তার মানে এখানটাতে হোলের যে নাম্বার সেটা বাড়ছে কিন্তু ফ্রি ইলেকট্রনের নাম্বারটা বাড়ছে না। যেহেতু ফ্রি ইলেকট্রনের নাম্বারটা বাড়ছে না, হোলসের নাম্বার শুধুমাত্র বেড়ে যাচ্ছে, সেই কারণে আমরা বলছি হলো পি টাইপ সেমিকন্ডাক্টর, যার মধ্যে হোল যেটা তার নাম্বারটা বেশি হয় ইলেকট্রনের নাম্বারের থেকে। এবং যখনই আমরা ইউজ করব তখন আমাকে এইগুলোকে নিতে হয় গ্রুপ 13, মানে বোরন, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম, এইগুলোকে। বুঝতে পারলে? এই হলো দুটো টাইপের সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টরগুলোকে যখন আমি ইউজ করব, এটাকে ইউজ করে আমি দু রকম জিনিস তৈরি করব। একটাকে আমরা নাম দেব ডায়োড, আর একটাকে নাম দেব ট্রায়োড। আর এই ট্রায়োডের অন্য নাম হচ্ছে ট্রানজিস্টর। ব্যাপারটা বুঝতে পারলে প্রত্যেকে কী বললাম? হ্যাঁ স্যার। এবারে এখানে আরেকটা পয়েন্ট লিখে নিতে হবে তোমাদেরকে, আমি একটা ডায়াগ্রাম ড্র করে দিচ্ছি এখানটাতে স্কিম টাইপের, এর ফর্মুলা থাকবে আর কি, আর কিছু না। তো প্রথমটা হচ্ছে তোমার মাস অ্যাকশন ল। এটা আমাকে কি বলে যে টোটাল যে কারেন্ট আসবে দ্যাট উইল বি ইকুয়াল টু কারেন্টের যে স্কোয়ার হবে দ্যাট উইল বি ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন ইন্টু নাম্বার অফ হোলস, যেটা তার সঙ্গে এরকমভাবে ইকুয়াল, এরকমভাবে থাকবে, মানে এন আই স্কোয়ার ইকুয়াল টু এন ই ইন্টু এন এইচ। কেন? কারণ হোলস অ্যান্ড ইলেকট্রন যদি এক হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে হবে যে হোল অ্যান্ড ইলেকট্রন এক হলে তাহলে সেই ক্ষেত্রে কারেন্টের জন্য যারা যারা পার্টিসিপেট করলো তারা হলো হোলস অ্যান্ড ইলেকট্রন, তো মাল্টিপ্লাই করে তার স্কোয়ার হয়ে যাবে। এটা হলো মাস অ্যাকশন ল। নেক্সট আসছি আমি ডায়াগ্রামটা করে তোমার কন্ডাকশন যেটা দিয়েছে এটাতে লিখে দিতে হবে, এটাকে পুরো লিখে দিই তাহলে সুবিধা হবে।
যখন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলছি তার ক্ষেত্রে দুটোই সেম, ওর ক্ষেত্রে হোলটা বেশি হবে, ওর ক্ষেত্রে ইলেকট্রনটা বেশি হবে। যখন আমি বলছি কারেন্ট ডেনসিটি, যে মানে কারেন্ট ডেনসিটি যেটা আমরা পড়েছিলাম কারেন্ট ইলেকট্রিসিটি পড়ার সময়, তার মানে কত হবে, আমরা জানতাম যে কারেন্ট ডেনসিটি মানে হয় তোমার নাম্বার অফ ইলেকট্রনস ইন্টু ইলেকট্রনের চার্জ ইন্টু তার ড্রিফট ভেলোসিটি। এখানে কত হবে, এখানে ড্রিফট ভেলোসিটি দুজনেই শো করবে, একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে হোল। তো সেইখানে ভিডি না লিখে আমরা ভিই প্লাস ভিএইচ লিখবো। ভিই ভিএইচ কি, এই দুইজনার ইন্ডিভিজুয়াল ড্রিফট ভেলোসিটি। এর ক্ষেত্রে সেটা কী হবে, এখানে হোলস বেশি তো সেইখানে হোলটাকে কনসিডার করবো ই ইন্টু এন এইচ ইন্টু ভিএইচ। মনে রাখবে আমি হোলটাকে কনসিডার করছি ঠিকই, কিন্তু এমন নয় যে সেই ক্ষেত্রে ইলেকট্রনের জন্য এই পার্টটা জিরো আসবে, ইলেকট্রনের পার্টটা নন জিরো আসে, কিন্তু খুব কম হয়, যেই কারণে এখানে সেটা ইনক্লুড করা হয় না। যেমন এখানে আমি জাস্ট ইলেকট্রনটাকে নেব, কিন্তু হোলটাকে কনসিডার করবো না, কারণ তার ভ্যালু অনেক কম হয়। তার বলে কিন্তু এমন একদমই নয় যে তার জন্য কোনো কারেন্ট তুমি পাবে না, দুটোই পাবে তুমি সবসময়। তো এখানে এটাও লেখা হয় যে কারেন্ট যেটা আসবে দ্যাট উইল বি ইকুয়াল টু আই ফর ইলেকট্রন প্লাস আই ফর হোল, এটাকেও লেখা হয় এখানটাতে। এবারে হচ্ছে তোমার কন্ডাক্টিভিটি মানে হচ্ছে 1/ρ, সেটা কত আসবে, 1/ρ মানে আমরা পড়েছিলাম যে কন্ডাক্টিভিটি, সেই ক্ষেত্রে কত হয় ই এন ইন্টু মিউ। মিউ মানে কি, মোবিলিটি। এখানে কি আসবে ই এন ইন্টু মোবিলিটি অফ ইলেকট্রন প্লাস হোল। এখানে কি আসবে শুধুমাত্র ই ইন্টু হোলের নাম্বার ইন্টু মোবিলিটি অফ হোল। এখানে কি আসবে ই এন ইন্টু ইলেকট্রনের নাম্বার ইন্টু মোবিলিটি অফ ইলেকট্রন। এইটা হবে এটার জন্য। তো এটাকে লিখে নাও পুরো, এই ফর্মুলাগুলো কাজে লাগে। স্যার বলছি পি টাইপে জে ইকুয়াল টু ওটা কি লেখা? পি টাইপে জে ইকুয়াল টু ই ইন্টু এনএইচ ইন্টু ভিএইচ। আচ্ছা, এগুলো ক্লোজ করবে না, এখনও কিন্তু পয়েন্টস লেখানো বাকি আছে। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তো এই যে পি টাইপ বা এন টাইপ এইগুলো আসছে কি করে? এইগুলো আমরা বললাম না যে যখন আমি দুটো অ্যাটমকে এরকমভাবে তোমার যোগ করলাম, তো সেই ক্ষেত্রে তার মধ্যে এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে। তো এখানটাতে আমরা কী করি না, এই যে নতুন কিছু অ্যাটমকে কী করা হয়, যোগ করা হয় এর মধ্যে। যোগ করলে কী হয়, যোগ করলে এটা হয়ে যায় যে সেই ক্ষেত্রে একটা ইমপিউরিটি চলে আসে, যাকে বলে ডোপিং করা। তুমি দেখবে যারা অ্যাথলিটস হয় তাদের ক্ষেত্রে ডোপিং টেস্ট করা হয়, ডোপ টেস্ট করা হয়। তাদেরকে বলা হয় তোমার তাদের ইউরিনটাকে নিয়ে টেস্ট করে, কিছু ব্লাডের স্যাম্পেলও নেয়, দিয়ে টেস্ট করে। স্পেসিফিক্যালি ইউরিনটাকে নিয়ে বেশি করা হয়, কারণ সেই ক্ষেত্রে অ্যানালিসিস করাটা অনেক সুবিধা হয়। তো সেই ইউরিনের থ্রু কী হয়, তারা যদি কোনো স্টেরয়েড নিয়ে থাকে সেটা এক্সক্রিটরি প্রোডাক্ট হয়ে সেটা বাইরে বেরোবে এবং তুমি সেটাকে ট্রেস করতে পারবে। তখন তাদেরকে ব্যান করে দেয় যারা তোমার ওটাকে ইউজ করে। ডোপিং করা বলে ওটাকে। তো ডোপিং মানে কি, তুমি বাইরের থেকে কিছু ইমপিউরিটি নিজের মধ্যে এনেছো যাতে করে তোমার পাওয়ারটা বেড়ে যায়। তো ওরা অনেকে স্টেরয়েড ফেরয়েড নিয়ে নেয় সেই সময়, দিয়ে খেলতে নামে। এরকম অনেক প্লেয়ারের নাম তোমরা শুনে থাকবে যাদেরকে ওই ডোপিংয়ের জন্য ডোপ টেস্ট করার পরে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। তারপরে তারা যখন মানে কিছু মাসের টাইম দেয় যে এত মাস তুমি কিচ্ছু খেলতে পারবে না, বা এত বছর তুমি কিচ্ছু ন্যাশনালে বা কিছুতে তুমি পার্টিসিপেট করতে পারবে না, তো তার রেস্ট্রিকশন হয়ে যাওয়ার পরে, শেষ হওয়ার পর তারা আবার জয়েন করে। তো এখানেও এন টাইপ বা পি টাইপে কী করছি আমরা না, ইমপিউরিটিটাকে আমরা অ্যাড করছি। যখন আমরা ইমপিউরিটি অ্যাড করলাম, ইমপিউরিটি অ্যাড করা মানে কী হলো না, ইমপিউরিটি অ্যাড করা মানে সেটা দু রকম হয়। একটা হয় ডোনার ইমপিউরিটি, একটা হচ্ছে অ্যাকসেপ্টার ইমপিউরিটি। ডোনার ইমপিউরিটি কি, ডোনার ইমপিউরিটি হলো সে যে ইলেকট্রনকে দিচ্ছে, আর অ্যাকসেপ্টার ইমপিউরিটিকে না যে ইলেকট্রনকে নিচ্ছে। যদি ইলেকট্রনকে নেয় তাহলে সে হোলসের নাম্বার বাড়িয়ে দেবে, যদি ইলেকট্রনকে দেয় তাহলে ইলেকট্রনের নাম্বার বাড়িয়ে দেবে। বুঝতে পারলে? এই হলো কেসটা, ইমপিউরিটি এরকমভাবে তৈরি হয়। তো ধরো আমি তোমাকে বললাম যে আজকে দুটো দুটো ব্যান্ডকে আমি দেখাচ্ছি। একটা ব্যান্ড হচ্ছে এর জন্য, ইন্ট্রিনসিকের জন্য, কন্ডাকশন অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড।
এর ক্ষেত্রে যে হোলসগুলো থাকবে মানে ইলেকট্রনস থাকবে তারা ভ্যালেন্স ব্যান্ডে ছিল, সেখান থেকে তারা কোথায় চলে এলো? কন্ডাকশন ব্যান্ডে। তাহলে এখানে কি ক্রিয়েট হয়ে গেল? হোল ক্রিয়েট হয়ে গেছে এখন এখানটাতে, এই যে হোল ক্রিয়েট হয়ে গেছে, এবং যতগুলো হোল হবে ততগুলি কন্ডাকশনের ব্যান্ডে ইলেকট্রন পাবে। যদি আমি তোমাকে বলি পি টাইপ, সেই ক্ষেত্রে কী হবে না, সেই ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড একটা থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা ভ্যালেন্স ব্যান্ডও থাকবে, কিন্তু মাঝখানে একটা অন্য ঘটনা ঘটবে, সেটা হলো যে এখানটাতে আমরা ডোনার ইম্পিউরিটি দিই। ডোনার ইম্পিউরিটি কেন? কারণ যত আমি ইলেকট্রন তাকে সাপ্লাই করব তত সে ইলেকট্রনকে নেবে এবং তার জন্য হোলসের নাম্বারও সে বাড়াতে পারবে। আর যেই কারণে এখানে একটা লেভেল আছে যাকে বলে ডোনার ইম্পিউরিটি লেভেল, এইটাকে এর জন্য বলে ডোনার ইম্পিউরিটি লেভেল এটাকে। তো এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে যে হোলটা থাকে সেটা ভ্যালেন্স ব্যান্ড অনেক কম থাকে, কিন্তু যেটা হয় সেটা হলো যে এইখান থেকে ইলেকট্রনগুলো ডোনার তারা কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনকে বেশি পাঠায়, ভ্যালেন্স ব্যান্ড থেকে তারা আর মানে ইলেকট্রনকে নিচ্ছে না। তো সে ডোনার সে ইলেকট্রনকে সাপ্লাই করবে, এইখানে চলে আসবে ইলেকট্রনগুলো। যদি আমি বলি এন টাইপ, তার জন্য কী হবে? এখানে তুমি দুখানা ব্যান্ড পাবে, কন্ডাকশন ব্যান্ড থাকবে, ভ্যালেন্স ব্যান্ড থাকবে, কিন্তু এই ক্ষেত্রে যে ইম্পিউরিটির লেভেলটা সেটা আসবে তোমার ভ্যালেন্স ব্যান্ডের কাছে, আর এটাকে বলা হয় অ্যাকসেপ্টার ইম্পিউরিটি। এই ক্ষেত্রে অ্যাকসেপ্টার ইউজ করা হয়। আর এইখানে কি করবে? এ অ্যাকসেপ্ট করবে যে লেভেলটা মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে যে ইলেকট্রনগুলো আসবে তারা এইখানে চলে আসবে, এই জন্য ভ্যালেন্স ব্যান্ডে হোল ক্রিয়েট হয়ে যাবে। এটাকে কেন? এন টাইপে তাহলে কোন ধরনের আমরা ইম্পিউরিটিকে অ্যাড করছি না? পেন্টাভ্যালেন্ট, পি টাইপে ট্রাইভ্যালেন্ট। এবং অ্যাড করার জন্য দেখতে পেলাম যে পেন্টাভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট এদের মধ্যে কারোর ক্ষেত্রে এক্সেস ইলেকট্রন আছে, কারোর ক্ষেত্রে কম ইলেকট্রন আছে। তো যখন আমি স্ট্রাকচারটা তখন ড্র করলাম, তো যখন আমি এদেরকে মিলিয়ে দেবো কোনো একটা কম্পাউন্ডের মধ্যে, সেই ক্ষেত্রে এটা হবে যে কেউ কাউকে ইলেকট্রন ইদার বেশি দান করবে অথবা কেউ তার কাছ থেকে ইলেকট্রনকে নিয়ে নেবে। আর যখনই সে এই কাজটা করবে তখনই তাদের মধ্যে ওই হোলস অ্যান্ড ইলেকট্রন এর মধ্যে ডমিনেন্সি বা কিছু একটা রিসেসিভিটি যেটা প্রডিউস হবে। আর ওটা প্রডিউস হওয়ার জন্য আমি সেমিকন্ডাক্টর ডিভাইস তৈরি করতে পারলাম। ওটা প্রডিউস না হলে সেমিকন্ডাক্টর ডিভাইসই তৈরি হবে না। এই এনার্জি লেভেলটা কার জন্য কোনখানে আসে এইটাকে মাথায় রাখতে হবে। যখন আমি বলবো যে পি টাইপ, তার ক্ষেত্রে কোনটা আসছে না, সেই ক্ষেত্রে ডোনার লেভেল আসবে। ডোনার লেভেল কন্ডাকশনের কাছে থাকবে। অ্যাকসেপ্টার লেভেল কোথায়? এন টাইপে, সেটা কোথায় থাকবে? ভ্যালেন্স ব্যান্ডের কাছে থাকবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, এবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন আমি বললাম যে পি টাইপকে যদি আমি বলি যে ইম্পিউরিটি দিলাম এবং ইম্পিউরিটি নেওয়ার পরে সে এটা করলো যে তার মধ্যে কি বলে, হ্যাঁ, সে ইলেকট্রনকে আর কি ছাড়লো। কাকে দিল না? ডোনারকে দিল। যদি সে ইলেকট্রনকে ছেড়ে ডোনারকে, কারণ ডোনারের মধ্যে হোলস আছে, যদি সে ছাড়ে এবং ডোনারকে দেয়, তার মানে পি টাইপটা যেটা, তার যে প্রত্যেকটা অ্যাটম পি টাইপের তারা কি হচ্ছে? পজিটিভ হচ্ছে। তারা পজিটিভ হচ্ছে, কিন্তু পুরো সিস্টেমটা নিউট্রাল থাকে। তার কারণ তারা কিন্তু সিস্টেমের বাইরে ইলেকট্রনকে ছাড়ছে না, কিন্তু অ্যাটমটা ইটসেলফ তো পজিটিভ হয়ে গেল। আমি বললাম না, পুরো সিস্টেমটা কী হবে? নিউট্রাল, কিন্তু যে অ্যাটমটা ইলেকট্রনকে ছাড়লো সে হয়ে যাবে পজিটিভ, এবং ছাড়ার জন্য সে একটা হোলসও সেখানটাতে ক্রিয়েট করে নিচ্ছে। তো যেই জন্য এর যে স্ট্রাকচারটা তৈরি করা হয়, বলি স্ট্রাকচার কীরকম হয় এটা যদি আমি দেখাই, তো এই স্ট্রাকচারটা এই টাইপের হয়। ইন্ট্রিনসিকের জন্য যতগুলো ইলেকট্রনস ততগুলোই হোলস থাকবে। আর এর ক্ষেত্রে কী হবে? পি টাইপ মানে প্রত্যেকটা অ্যাটম ইলেকট্রন ছাড়ছে এবং দিচ্ছে কাকে? তার জন্য তারা কি হবে? প্রত্যেকটা অ্যাটম হবে পজিটিভ, প্রত্যেকে পজিটিভ হয়ে যাবে। এবং তাদের সঙ্গে যেহেতু ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আসছে, কারণ ইলেকট্রনগুলো অরবিটে না থেকে ইন্টারমলিকুলার স্পেসগুলোয় চলে যাচ্ছে, সেই কারণে এর সঙ্গে একটা করে হোল ক্রিয়েট হয়ে যাবে। এই হচ্ছে কেসটা। সরি, ভুল বললাম, ফ্রি ইলেকট্রন আসবে কারণ ইলেকট্রনকে ছাড়ছে, এই যে একটা করে, কারণ ইলেকট্রনকে তারা ছেড়েছে।
এবং এই ক্ষেত্রে স্যার ওটা নিউট্রাল হয় বলে কি সাথে সাথে ইলেকট্রন গুলো থাকে? ওটা দেখানো হয়, ওটা দেখানো হয় ওরকম রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ওটা, বুঝতে পারলে, যে ওই মানে ইলেকট্রনটা নিউট্রাল রয়েছে যে। হ্যাঁ, ওর জন্য দেখানো হয় ওটাকে, কারণ পুরো সিস্টেমটা তো নিউট্রাল আছে, তো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সব জিরো থাকাচ্ছে, কিন্তু অ্যাটমটা ইটসেলফ পজিটিভ হচ্ছে, কারণ ইলেকট্রনকে ছাড়ছে পি টাইপের জন্য, ডোনার দিতে হয়। তো ডোনার সেই ক্ষেত্রে কী করে না, সেই ক্ষেত্রে ডোনারটা তোমার অ্যাকসেপ্ট করে নেয়, কারণ স্যার হোলসের মধ্যে অ্যাকসেপ্ট করে, যে জন্য হোলসের নাম্বারটা এদের মধ্যে তখন বেশি হতে শুরু করবে। তো এখানে ডমিনেন্সি কে থাকবে, হোল, একটা হোল থাকবে এখানটাতে। তো এইটা হচ্ছে তোমার ফ্রি ইলেকট্রন, আর এটা হচ্ছে হোল। নেক্সট ধরো আমি বললাম যে এন টাইপ, এন টাইপের মধ্যে কি হবে, এন টাইপ ইলেকট্রনকে নিচ্ছে, তাহলে এখানে কি হবে, নেগেটিভ তৈরি হয়ে যাবে, তারা অ্যাটমগুলো হয়ে যাবে নেগেটিভ, এবং অ্যাটমগুলো নেগেটিভ নিউট্রাল করতে গেলে আমাকে তার সঙ্গে হোলসকে দেখাতে হবে এখন। তো এখানে কি আসবে, একটা করে হোল চলে আসবে, এবং তার সঙ্গে আসবে কি এখানটাতে ফ্রি ইলেকট্রন পাবে তুমি। তো এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে তোমার হোলস, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এই যে একটাতে হোল অ্যাভেলেবেল দেখাচ্ছে, একটাতে ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবেল দেখাচ্ছে। হোল অ্যাভেলেবেল দেখাচ্ছে বলে তুমি বলছো পি টাইপ, আর ইলেকট্রন অ্যাভেলেবেল দেখাচ্ছে বলে তুমি বলতে থাকে এন টাইপ। এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনটা বুঝতে হবে, তবে গিয়ে তুমি জিনিসটাকে পুরো আসলে ভালো করে আরও বুঝতে পারবে। দু রকম কেরিয়ার হয় এখানটাতে, কেরিয়ার মানে কি, যে কারেন্টকে ক্যারি করছে, একজন ক্যারি করে হোলস ক্যারি করে একবার, আর একবার ইলেকট্রন ক্যারি করে। যার ক্ষেত্রে ইলেকট্রন সব থেকে বেশি পরিমাণ ক্যারি করবে তাকে আমরা বলবো মেজরিটি ক্যারিয়ার হলো তার ক্ষেত্রে ইলেকট্রন, আর সেই ক্ষেত্রে মাইনরিটি কী হবে, তাহলে হোল হয়ে যাবে। যার ক্ষেত্রে হোল বেশি কারেন্ট, মানে যার ক্ষেত্রে হোলের ডমিনেন্সিটা বেশি, সেই ক্ষেত্রে হোলসগুলো ক্যারি করবে, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে মেজরিটি ক্যারিয়ার হলো সেখানেতে হোলস, আর মাইনরিটি হলো কিনা ইলেকট্রন। তোমরা চাইলে ইউটিউবে এগুলোর অ্যানিমেশনও দেখতে পারো, অ্যানিমেশন দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন টাইম নেই বলে, সিলেবাসে চাপ আছে বলে, সেই কারণে টাইম বাউন্ডেড তো সব কিছু, যেখানে অ্যানিমেশনটা এখানে করানো হয়নি। তো তোমরা চাইলে কেউ ইউটিউবে অনেক অ্যানিমেশন পেয়ে যাবে এগুলো, যে কী করে এরকমভাবে জিনিসগুলো ঘটছে, তো সেই ক্ষেত্রে দেখবে তুমি আরও ভালোভাবে বুঝতে পারছো জিনিসগুলোকে। পারলে কেউ অ্যানিমেশন দেখে নিও, অ্যানিমেশন দিলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যায়। দেখা হয়েছে? হ্যাঁ স্যার। এর পরের পয়েন্টটাকে লিখে নাও, ইন্ট্রিনসিকের নিচে যে আই ইকুয়াল টু আই ই প্লাস আই এইচ, আই ইকুয়াল টু আই ই প্লাস আই এইচ, ইন্ট্রিনসিকের নিচে আই ইকুয়াল টু আই ই প্লাস আই এইচ। তারপরে লিখে নাও এন টাইপের জন্য যে আই ইজ অলমোস্ট ইকুয়াল টু আই ই, আই অলমোস্ট ইকুয়াল টু আই ই। আর তারপরে পি টাইপের নিচে লিখে নাও আই অলমোস্ট ইকুয়াল টু আই এইচ, আই অলমোস্ট ইকুয়াল টু আই এইচ। হ্যাঁ স্যার। এবারে ইন্ট্রিনসিকের নিচে লিখে নাও কোয়ান্টিটি অফ ইলেকট্রনস অ্যান্ড হোলস আর ইকুয়াল, কোয়ান্টিটি অফ ইলেকট্রনস অ্যান্ড হোলস আর ইকুয়াল। এন টাইপের জন্য লিখে নাও মেজরিটি অফ ইলেকট্রনস মাইনরিটি অফ হোলস, মেজরিটি অফ ইলেকট্রনস অ্যান্ড মাইনরিটি অফ হোলস। তো এখানে মেজরিটি ক্যারিয়ারকে ইলেকট্রনস, আর মাইনরিটির কে হবে হোলস, কার ক্ষেত্রে, এন টাইপের জন্য। আচ্ছা, মাঝখানেরটা কিন্তু এন টাইপ হবে, লেখার সময় উল্টো লিখে দিয়েছে, ওটা মাঝখানেরটা এন টাইপ হবে, আর তারপরটা পি টাইপ হবে, লাস্টেরটা হবে পি টাইপ, ওটাকে আমি এন টাইপ লিখে ফেলেছি উল্টো করে লেখার সময়। ডায়াগ্রামগুলো সব ঠিকঠাক আছে, লেখার সময় উল্টো লেখা হয়ে গেছে, ওটাকে এন টাইপ করে নাও, ওটাকে পি টাইপ করে নাও, তাহলে তোমাকে পয়েন্টগুলো কিন্তু সাজিয়ে উল্টো করে নিতে হবে, বুঝতে পারলে? ওটা নিয়ে ক্লাস শেষের পর নিজেরা করে নিও।
পি টাইপের জন্য লেখো মেজরিটি হচ্ছে হোলস আর মাইনরিটি হচ্ছে ইলেকট্রনস। এবারে এই দুটো জিনিসকে এন টাইপ আর পি টাইপকে জয়েন করা হয়, জয়েন করার জন্য একটা জাংশন ক্রিয়েট হয়, জাংশনের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয় যাকে আমরা জাংশনের ভোল্টেজ গ্যাপ বলি। তো সেই ক্ষেত্রে যে স্ট্রাকচারটা পাওয়া যায় বা যে ইনস্ট্রুমেন্টটা পাওয়া যায় সেইটাকে বলা হয় পি এন ডায়োড। কারণ দুটো জিনিসকে আমরা অ্যাড করছি, যে একটা নতুন জিনিস তৈরি করলাম পি অ্যান্ড এনকে পি এন ডায়োড বলা হয়। এবং তার জন্য মাঝখানে একটা তোমার পোটেনশিয়াল ব্যারিয়ার ক্রিয়েট হবে, কেন ক্রিয়েট হবে, কীভাবে ক্রিয়েট হবে এবং তার রোলটা কী, এই সমস্ত কিছু জানতে হবে। তবে গিয়ে তুমি বলতে পারবে যে একটা সেমিকন্ডাক্টর সেটা কী করে কাজ করে। হলো, তো পরের ক্লাসে আমরা এগুলো দেখবো। আজকের মতন এতটাই, চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে আমাদের। টাটা, গুড নাইট, আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।